নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বাঙালির এককালের প্রিয় হাওয়া বদলের পশ্চিম ঘুরে দেখব। একসময় মধুপুর, গিরিডি, দেওঘর ও শিমুলতলা ছিল বাঙালির হাওয়া বদলের ঠিকানা। এখানকার জল আবহাওয়া খুবই স্বাস্থ্যকর, তাই বাঙালিরা স্বাস্থ্য উন্নতি করতে ভিড় জমাতেন এইসব জায়গায়। এই ভিডিওতে আমি দেওঘর, গিরিডি, মধুপুর ভ্রমণের বিস্তারিত তথ্য তুলে ধরব। আগের এপিসোডে শিমুলতলা ভ্রমণের বিস্তারিত তথ্য অলরেডি আমার চ্যানেলে আছে, তার লিঙ্কটা এই ভিডিও শেষে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। না দেখে থাকলে দেখে নেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। গুড মর্নিং বন্ধুরা, আজকে ট্রিপের দ্বিতীয় দিন আর আমরা আছি শিমুলতলার অন্না রিসোর্টে। আর হোটেলের জানলা দিয়ে ভিউটা দেখুন কি সুন্দর। এখন সানরাইজ হলো আর এই দেখুন এদিকের ভিউটা, দূরের পাহাড়গুলো, ছোট ছোট পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর। সকালটা ভালোই লাগছে আর আকাশটা ক্লিয়ার আছে। আজকে ব্রেকফাস্টের পরে একটা চা। আজকে আমাদের এই ট্রিপের দ্বিতীয় দিন। আজকে যাব দেওঘর। এখানে আমার একজন সাবস্ক্রাইবার সুপ্রিয় পোদ্দারকে পেলাম। সুপ্রিয়, তুমি কবে এসছো এখানে? এখানে আমরা এসেছি 22 তারিখে, 22শে ডিসেম্বর। কতদিন থাকবে এখানে? আজকে বেরিয়ে যাচ্ছি। ও আজকে কি সাইট সিন করবে? আজকে দেওঘরের দিকটা। ও আজকে সুপ্রিয়রাও দেওঘর যাবে, আমরাও দেওঘর যাব। তা সুপ্রিয় আমার চ্যানেলে সাবস্ক্রাইবার, ও দেখে আমার চ্যানেলটা। ভালো থেকো। হ্যাঁ, দেওঘরে বৈদ্যধামে যাব। আর এখান থেকে শিমুলতলা থেকে দেওঘরের দূরত্ব মোটামুটি 40 কিলোমিটারের কাছাকাছি। আর সময় লাগবে 1 ঘন্টা 15-20 মিনিট মতো। এবার ভ্রমণের আমার থাকার ঠিকানা ছিল শিমুলতলা। আপনারা চাইলে দেওঘরেও থাকতে পারেন। দেওঘর যেতে গেলে আপনাকে যোশীডি রেলওয়ে স্টেশন নামতে হবে। হাওড়া থেকে যোশীডি জংশন যাওয়ার কিছু বাছাই করা ট্রেনের তালিকা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। দেখে নিই দেওঘর সাইট সিনে কি কি দেখার আছে। চারদিকে এত পলাশ গাছ আছে, মার্চ এপ্রিল মাসে এখানে কিন্তু প্রচুর পলাশ ফুল দেখতে পাওয়া যায়। বৈদ্যনাথ ধাম হল শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এই মন্দিরটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহরে অবস্থিত। বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের আগে শিবগঙ্গা দেখতে পেলাম। এখানে প্রচুর ভক্তরা স্নান করছে। শ্রাবণ মাসে প্রচুর ভক্ত সুলতানগঞ্জের গঙ্গা থেকে জল নিয়ে এসে 108 কিলোমিটার খালি পায়ে হেঁটে এসে এখানে বাবার মাথায় জল দেন। আমাদের গাড়িটা পার্কিং করে সবাই হেঁটে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দির ঢোকার পথে বাঁদিকে ভিআইপি টিকিটের ব্যবস্থা আছে। আপনারা যারা ভিআইপি টিকিটে পুজো দিতে চান এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য 250 টাকা জনপ্রতি। বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল মন্দির বৈদ্যনাথ ছাড়াও আরও 21টি মন্দির আছে।
কথিত আছে মাতা সতীর হৃদয় এখানে পতিত হয়। মনে করা হয় ভক্তবৃন্দের সমস্ত আশা জানালে তা মাতা পূর্ণ করেন। এখানে মায়ের নাম জয় দুর্গা, আর এটি হৃদয়পীঠ নামে পরিচিত। হিন্দু বিশ্বাস অনুসারে রাবণ হল শিবের পরম ভক্তের মধ্যে একজন। তাই রাবণের অনুরোধে শিবের কৃপায় কৈলাস পর্বত থেকে রাবণ শিবকে নিয়ে যাচ্ছিল লঙ্কাতে লিঙ্গরূপে, কিন্তু শিবপুত্র গণেশের বাধা দেয়ায় রাবণ আর শিবকে লঙ্কায় নিয়ে যেতে পারেনি, আর সেই শিবলিঙ্গ বৈদ্যনাথ ধামে আবির্ভূত হয়। কথিত আছে রাবণ শিবের বর লাভের আশায় তপস্যা শুরু করেন এবং একের পর এক মাথা বলিদান দেন। 9টি মাথা বলিদান দেওয়ার পর শিব দেখা দেন রাবণকে এবং তাকে সুস্থ করেন। যেহেতু শিব এখানে ডাক্তারের ভূমিকা পালন করে, সেই জন্যই এই জায়গাটির আর এক নাম বৈদ্যনাথ ধাম। কত করে প্যারা? এটা 280, আর এই মাঝেরটা 360 টাকা। ওকে ওকে। প্যারা এটা কত করে আছে? আর পাশেরটা 340। এই প্যারাটা টেস্ট করব। একদম গরম আছে, প্যারাটা গরম আছে, বেশ খেতেও সুন্দর। কিতনা দিন रहेगा? 20 দিন মতো ঘরে প্যারাটা থাকবে। এই ফেললাম। প্যারা প্যাকিং হচ্ছে এবার। এক কেজি প্যারা নিলাম। লস্যি, রসগোল্লা, গোলাপ জামুন, আর এইদিকে নলের গুড়ের। এখানকার গোলাপ জামুনটা ট্রাই করছি। এটা পুরো ঘিয়ে ভাজা, দারুণ খেতে। আমাদের পরবর্তী গন্তব্য ত্রিকুট পাহাড়। বৈদ্যনাথ ধাম থেকে ত্রিকুট পাহাড়ের দূরত্ব 17 কিলোমিটার, আর গাড়িতে সময় লাগতে পারে 40 মিনিটের কাছাকাছি। তা বাবা বৌদ্ধধাম মন্দিরের আশেপাশে বেশ প্রচুর প্যারার দোকান, আর আমরা সবাই জানি দেওঘর কিন্তু প্যারার জন্য বিখ্যাত। তা আমরা মোটামুটি প্যারা কিনেছি। তা তুমি কতটুকু প্যারা কিনেছো দেখি? আমি এই 1 কিলো মতন প্যারা কিনেছি। 1 কেজি প্যারা নিয়েছে। 1 কেজি প্যারা নিয়েছি, একটু অফিসে খাওয়াবো বলে। সবাই গেলেই তো বৈদ্যনাথ ধামে দেওঘরে প্যারা চাইবে, সেই জন্যই। আচ্ছা, অফিসে খাওয়াবে বলে। মাঝপথে আমরা আছি, আমরা যদি শেষ করে দিই তাহলে আর অফিস অব্দি পৌঁছাবে না। ত্রিকুট পাহাড় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এর 3টি শৃঙ্গ আছে, যা থেকে ত্রিকুট নামটি এসেছে। পাহাড়ের উপরে ঘন জঙ্গলের মধ্যে একটি মহাদেবের মন্দির আছে। সবচেয়ে উঁচু শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2490 ফিট উচ্চতায় অবস্থিত। 21শে জুলাই 2009 সালে প্রথম উঁচু শৃঙ্গটিতে রোপওয়ে চালু করা হয়, কিন্তু 2022 সালের এপ্রিল মাসে ভয়াবহ দুর্ঘটনায় রোপওয়েটা বন্ধ করে দেওয়া হয়। ত্রিকুট পাহাড়ে 3টি চূড়া আছে, যা 3 হিন্দু দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের নামে নামকরণ করা হয়েছে। 3টির মধ্যে মাত্র একটি মহেশ্বর বা শিব পর্বতটি পর্যটকের জন্য উন্মুক্ত। এখানে আসলে বাদর থেকে সাবধান থাকবেন। নিজেদের খাবার, মোবাইল ও ব্যাগ অবশ্যই সাবধানে রাখতে হবে।
আপনারা চাইলে একটা গাইড ভাড়া করতে পারেন। গাইডের কোনো ফিক্সড রেট এখানে নেই, তবে আপনারা একটু দরদাম করে নেবেন। আমি 200 টাকা নিয়ে একজন গাইড নিয়েছিলাম এখানে। প্রথমেই পেলাম দুর্গা মন্দির। এই যে দেখুন, এই যে দুর্গা মন্দির। এদিকে পাহাড়ের নাম আছে 3টে মিশিয়ে ত্রিকুট পাহাড়, আর শিবলিঙ্গের উপরে গৌমুখটা দিচ্ছে, ও গৌমুখটা দেখে না, ও গৌমুখটাকে বৈশাখ মাসে বাবার উপর প্রাকৃতিক জল আছে 1 মাস, ও কোথা থেকে আসে কেউ জানে না, শুধু 1 মাস। ঠিক বৈশাখ মাস বন্ধ হয়ে যাবে, জলটা বন্ধ হয়ে যাবে, সামনে প্রণাম করবে। এটা হলো মা পার্বতী মন্দির। এটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ মন্দির। নবগ্রহ ঠাকুর, এটা হচ্ছে নবগ্রহ ঠাকুর। এখানটায় পাহাড়ে ওঠার পথেই একটা জায়গায় দাঁড়ালাম। এটা বেশ অনেকটা অ্যাডভেঞ্চার ফিলিংস আছে। এটা রামায়ণে ত্রিকুট পাহাড় লেখা আছে, এটা ত্রিকুট পাহাড় যে ব্রহ্মদেব বসে হনুমানজি বিশ্রাম নিয়েছে, সামনে প্রণাম করে নাও, আবার উপরে যাও। এখানে হনুমানজি বিশ্রাম নিয়েছিল, এখানে এই গোয়াতে হনুমানজি বিশ্রাম নিয়েছিল ত্রিকুট পাহাড়ে। এখানে পেয়ে গেলাম নৌকা পাথর, পুরো নৌকার মতো দেখতে। এখন আমি আছি মহেশ্বর পাহাড়ের উপর। এই ত্রিকুট পাহাড়ে ব্রহ্ম, বিষ্ণু আর মহেশ্বর 3টে পাহাড় সমন্বয়ে এই ত্রিকুটটা হয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই যে মহেশ্বর পাহাড়ের উপরে। বিষ্ণু পাহাড়ে যে রোপওয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে বিষ্ণু পাহাড়ে এখন আর যাওয়ার অনুমতি নেই, শুধুমাত্র মহেশ্বর পাহাড়েই আপনারা আসতে পারবেন। তবে আপনারা যদি মহেশ্বর পাহাড়ে আসেন বেশ ভালোই লাগবে, রাস্তাটা বেশ অ্যাডভেঞ্চার মতো আছে। এই যে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের পাথরগুলো পড়ে আছে, এই পাথরের ভিতর দিয়ে এরকম আঁকা বাঁকা পথ দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। বেশ জার্নিটা বেশ অ্যাডভেঞ্চার আছে, অনেকটা ট্রেকিং এর মতো। ত্রিকুট পাহাড় দেখে এবার যাচ্ছি তপবনের উদ্দেশ্যে। ত্রিকুট পাহাড় থেকে তপবনের দূরত্ব 40 কিলোমিটারের কাছাকাছি, আর সময় লাগতে পারে 1 ঘন্টা। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাবণ নাকি এখানে ধ্যান করতে বসেছিলেন শিবের আরাধনায়। দেবতারা হনুমানজিকে পাঠান রাবণের ধ্যান ভগ্ন করার জন্য। তাই হনুমানজি এখানে এসে তাণ্ডব চালায়, আর তারই সেই অবস্থার জন্যই এই পাথরগুলো ভগ্ন অবস্থা। এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা পেরিয়ে উপরে একটা মন্দির আছে, ওই মন্দিরে যাব। আমি এখন আছি এই যে তপবন পাহাড়ের উপরে। আর এই তপবন পাহাড় উপর থেকে দেখুন কি সুন্দর ভিউটা, আর দূরে ওই যে ত্রিকুট পাহাড়টা দেখা যাচ্ছে। এটাও কথিত আছে বনবাস চলাকালীন শ্রীরাম, লক্ষ্মণ ও সীতা এখানে বিশ্রাম করতেন। এটা হচ্ছে গুহা, আর এই গুহার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। यहाँ पे जो है ना 6 सीढ़ी है, छोटा थापा से बने, 3টা দাঁড়িয়ে আর 3টা বসে নামতে হবে। ওকে ওকে, তারপরে আমরা শিবজি স্বরূপ পাদুকা যে আছে চিহ্নটা, ওটা আমি দেখবো। ওকে, এটা গুহার বাইরের দিকে আসার রাস্তা। আমি আসলাম, ভিতরটা বেশ রোমাঞ্চকর। আর এই গুহা থেকে বেরিয়ে বাইরের দিকটা, আমি এখন হনুমানজির মন্দির দর্শনে যাব। হ্যাঁ, এটাই যাওয়ার রাস্তা কিন্তু যথেষ্টই সরু। হ্যাঁ, বুঝতে পারছেন কতটা সরু? যাচ্ছি। রাস্তাটা কিন্তু যথেষ্ট খাড়াই, বয়স্ক লোকের পক্ষে খুবই কষ্টকর। এখানে একটা হনুমানজির মন্দির আছে, সেখানে হনুমানজি মাতা সীতাকে
প্রমাণ দেওয়ার জন্য জয় শ্রীরাম 11 বার উচ্চারণ করে একটি পাথরকে কেনি আঙুল দিয়ে চিরে দিয়েছিলেন। আর সেই পাথরের দুপাশে হনুমানজির মূর্তি আছে। আমাদের পরের গন্তব্য দেওঘরের 146 ফিট উঁচু নলাখা মন্দির। এই মন্দিরে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায়, এই জন্যই চারপাশটা বেশ অন্ধকার এখন। এই মন্দিরটি কলকাতার পাথুরিয়া ঘাটের রাজ পরিবারের রানী চারুশীলা 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দিরটি তৈরি করেছিলেন। এই জন্যই এই মন্দিরটির নাম নলাখা মন্দির। এখন দাঁড়িয়ে আছি দেওঘর অনুকূল ঠাকুর মন্দিরের আশ্রমের সামনে। এখন সময় সন্ধ্যা 6:30। আমাদের আসতে একটু সন্ধ্যা হয়ে গেল। আমি আশ্রমের ভিতরটা গিয়েছিলাম, কিন্তু ভিতরটা ক্যামেরা এবং ফটো তোলা বন্ধ থাকার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। ভিতরে একটা মিউজিয়াম মতো আছে, যেখানে শ্রী ঠাকুরের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রাখা আছে, ওইটা দেখতে পারেন। আর একটা প্রার্থনা করার জায়গা আছে, সকাল সন্ধ্যেয় প্রার্থনা করা হয়। আর ভিতরে কিছু ঠাকুর ব্যবহৃত কিছু গাড়ি, পুরনো দিনের গাড়ি রাখা আছে। আর একটা ছোট্ট চিড়িয়াখানার মধ্যে যেখানে পাখি রাখা আছে। আশ্রমটা সকালে 11টা থেকে দুপুর 2টো অবধি ভোগ দেয়, আবার রাত 8টা থেকে রাত 10টা অবধি ভোগ দেয়। এই 2 সময়ে লাঞ্চ এবং ডিনার পাওয়া যায় ফ্রিতে। আর এই মন্দিরটা সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আবার বিকেল 3টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। তা আপনারা যদি এই মন্দিরটা দর্শন করতে আসেন, এই সময়টা মাথায় রাখবেন। এখন আমরা আছি দেওঘরের রামকৃষ্ণ মিশনে। এই আশ্রমটি খুব সুন্দর, ভিতরে খুব শান্ত পরিবেশ। ভিতরে ক্যামেরা এবং ফটো তোলা বারণ থাকায় ভিতরে আর আমরা কোনো ভিডিও বা ক্যামেরা করিনি। রাতের মেনু আজকে গরম গরম বিরিয়ানি, আর এইদিকে স্যালাড, আর ডিম আছে। ডিম দিচ্ছ তো? ডিম, আর লাস্টে মিষ্টি। এই এখন রাতের ডিনার চলছে। কেমন করেছে দাদা? বিরিয়ানিটা ভালো হয়েছে। বিরিয়ানি লাগবে নাকি? লাগবে না? এখন ডিনার টাইম, রাত 10:30 বাজে। আর আজকে হচ্ছে মেনুতে বিরিয়ানি। বিরিয়ানিতে আছে
চিকেন বিরিয়ানি, এটা আলু আর এই রাইস, আর তার সাথে যে ডিম আর নর্মালি যেটা থাকে স্যালাড। খেয়ে দেখি কেমন। বিরিয়ানিটা কিন্তু ভালো হয়েছে। ঠান্ডায় এই যে আগুন পোহানোর মজাটাই আলাদা, কারণ আজকে ডে 3। আমাদের আজকের গন্তব্য গিরিডি এবং মধুপুর। প্রফেশন শঙ্কুর গল্পে গিরিডির বিভিন্ন জায়গার উল্লেখ পাওয়া যায়। গিরিডি ভ্রমণে দেখে নিতে পারেন উশ্রী নদীর ঝর্ণা, খান্ডেলি ড্যাম। আমাদের হাতে সময় না থাকায় খান্ডেলি ড্যাম আমাদের দেখা হয়নি। আপনারা একটু টাইম নিয়ে বেরোবেন যাতে খান্ডেলি ড্যামটাও দেখতে পারেন। শিমুলতলা থেকে উশ্রী ঝর্ণার দূরত্ব 107 কিলোমিটার এবং সময় লাগতে পারে 2 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি। উশ্রী নদী থেকেই উশ্রী জলপ্রপাতের উৎপত্তি। এই উশ্রী জলপ্রপাতের উচ্চতা 39 ফিট। এর চারপাশে ঘন জঙ্গল থাকায় এক অন্য রূপ পেয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি উশ্রী ঝর্ণার সামনে। এই যে আমার পিছনে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, জলের ফোর্সটা কিন্তু যথেষ্ট। বর্ষাকালে এর থেকেও বেশি ফোর্স থাকে। আর এই যে নদীটা, এটাই হচ্ছে উশ্রী নদী। এই ঝর্ণাটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর মেনুতে আছে পকোড়া, ডাল আর এই মাটন দিয়ে পিকনিক হলো উশ্রী জলপ্রপাতের পাশে। আর খাওয়ার জায়গাটা এই একটা বন জঙ্গলের পরিবেশে খাওয়া, এর মধ্যে একটা আনন্দ আছে। হ্যাঁ,
লাইন দিয়ে পাতা নেওয়া, ভাত নেওয়া, হ্যাঁ আলাদা মজা। এই যে হ্যাঁ চড়ুই ভাতি যেটাকে বলে, হ্যাঁ, একদম একদম। চড়ুই ভাতির মতো আমরা খেলাম আজকে। লাইন দিকে ভাত নেওয়া, ডাল নেওয়া, সবজি নেওয়া, আবার এটা আলাদা আনন্দ। মামা চলো, আপনার খাওয়া হয়ে গেল? কেমন হয়েছে? আমাদের একটু লেট হলো দেখতে, আমাদের ট্রেন দেওয়ার তারা আছে। খাবার বেশ গরম গরম ভালোই ছিলাম। একটু গান হবে নাকি? এক লাইন এক লাইন কি গান গাইবো? বললেন এক লাইন গান করবো। হ্যাঁ, অনেক এখন গান মনে করছে। মনে আমাদের হাতে সময় না থাকায় আমরা খান্ডেলি ড্যামটা দেখতে পারলাম না। সোজাসুজি আমরা মধুপুর জংশন রেলওয়ে স্টেশনে চলে আসলাম। এখান থেকে আমাদের আর 1 ঘন্টা পরেই ট্রেন আছে। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, তারপরে আমরা ট্রেনে করে আবার আমরা কলকাতায় ফিরব। আমি এখন দাঁড়িয়ে আছি মধুপুরের বিখ্যাত মিষ্টির দোকান বর্ধমান সুইটস। এই দোকানটা স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিক দিয়ে আপনি যদি মিনিট পাশে হাঁটেন তাহলেই এই মিষ্টির দোকানে পৌঁছে যাবেন। এই যে মিষ্টির দোকানে এই যে ডান দিকের রাস্তাটা দেখছেন, এই সোজা হচ্ছে স্টেশন। এই সোজা আমি আসলাম, এসে ডান হাতে পেয়ে গেলাম সেই বিখ্যাত মিষ্টির দোকান বর্ধমান সুইটস। মধুপুরে সানা মুরকি মিষ্টিটা খুব বিখ্যাত। আমি এই দোকান থেকে সানা মুরকি নেব বাড়ির জন্য। এই যে ছানা মুরকি মধুপুরের বিখ্যাত মিষ্টি। আমাদের সাথে ড্রাইভার ছিলেন বাবলুদা, খুব ভালো অভিজ্ঞতা আছে এবং সমস্ত জায়গা চেনে। বাবলুদা, আপনার ফোন নম্বরটা বলে দিন। মোবাইল হ্যাঁ, মোবাইল নম্বর 7004337354। সাইট সিনের জন্য আপনারা কিন্তু বাবলুদাকে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, বাবলুদা আমি সমস্ত জায়গায় ঘোরান। হ্যাঁ, মধুপুর থেকে পিক আপ করেন, মধুপুর যে সিটি সব জায়গা থেকেই পিক আপ করেন। থ্যাংক ইউ। আমি বিভিন্ন জায়গায় ঘুরি আর ঘোরার অভিজ্ঞতাগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।